দেখে এই অধ্যায়টা দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর আরেকটা হচ্ছে প্রবাহী পদার্থ। এর আগে যেটা আমাদের স্থিতিস্থাপকতা, আজকে টপিকটার নাম হচ্ছে প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থ দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা যেটা হচ্ছে অলমোস্ট ক্লাস 9 এর সাথে মিল ছিল, অনেক কিছু 9 10 এর সাথে, আর এটা তোমাদের জন্য একদম নতুন প্রবাহী পদার্থ। তো সবাই আজকে দেখা হচ্ছে যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বলে। যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বলে। যে সকল পদার্থ প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী পদার্থ বলে। এখন খেয়াল করো এরা কারা, তরল আর গ্যাস, জাস্ট দুইটাই। তাহলে লেখা হচ্ছে এক্সাম্পল, লেখা হচ্ছে তরল ও গ্যাস। এক্সাম্পল দিয়ে আমরা যদি লিখি তরল ও গ্যাস, তাহলে তরল আর গ্যাস হচ্ছে আমাদের প্রবাহী পদার্থ। আর এই টপিকে আমরা আলোচনা করবো এদেরকে নিয়ে। এখন এই প্রবাহী পদার্থটাকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রবাহী পদার্থ এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। ঠিক আছে, প্রবাহী পদার্থটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটার নাম হচ্ছে শান্ত প্রবাহ, একটার নাম হচ্ছে শান্ত প্রবাহ, আর বা ধারারেখ প্রবাহ, রেখ প্রবাহ বা হচ্ছে স্রোতরেখ প্রবাহ। না সবগুলোকে 1 প্লাস cos স্কয়ার এই সূত্র দিতে হবে। 2 cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos ওইটা। তারপরে বুঝতে 240 আসে না, মাইনাস এটা কাটা চলে গেছে। আচ্ছা লেখো, এর আরেকটা নাম হচ্ছে স্রোতরেখা প্রবাহ। লেখো একটা নাম আছে, আর ওইটার একটাই নাম, সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ। তো প্রবাহীটাকে, প্রবাহী পদার্থগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সহজে মাথায় রাখতে হবে শান্ত প্রবাহ, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ। এখন এই শান্ত প্রবাহ দ্বারা আমরা যদি ছবি আঁকি, তোমরা নিচে যদি ছবি আঁকো, আমরা মনে করলাম এটা হচ্ছে একটা টানেল, আর এটা একটা টানেল। এখানে দুইটা টানেল দেখেন আমরা। এখন এখান দিয়ে কিছু পানির কণাকে দেখলাম। দেখো পানির কণাগুলা সুশৃঙ্খল ভাবে যদি প্রবাহিত হয়, বা পানি না যে কোনো তরল হতে পারে, এই তরল পদার্থের কণাগুলা যদি সুশৃঙ্খল ভাবে প্রবাহিত হয়, অর্থাৎ একটা প্যাটার্ন মেইনটেইন করে চলে, তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে শান্ত প্রবাহ। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে শান্ত প্রবাহ। এদেরকে আমরা বলি হচ্ছে শান্ত প্রবাহ। শান্ত প্রবাহ অর্থাৎ একটা নির্দিষ্ট প্যাটার্ন মেইনটেইন করে যদি চলে, তাদেরকে আমরা বলি শান্ত প্রবাহ।
কিন্তু ভাই পানিতে যদি ঘূর্ণিপাক থাকে, মনে করো একটা কোণা এভাবে, একটা এভাবে, একটা এভাবে, অর্থাৎ নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে যদি না চলে, তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ অর্থাৎ তারা যদি একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে না চলে, এলোমেলো ভাবে চলে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ। আর বইয়ের ভাষায় শান্ত প্রবাহের সংজ্ঞা কি দিছে, বলা হচ্ছে কোন একটা প্রবাহী, একটু পরে বইয়ের ভাষায় লিখে দেওয়া হয়েছে, কোন একটা প্রবাহী প্রত্যেকটা কণা যদি তার পূর্ববর্তী কণার পথ অনুসরণ করে, যেমন এই কণাটা এই কণাটা এই কণাটা দিয়ে ফেল করে, প্রত্যেকটা কণা তার আগের পথ অনুসরণ করে যদি চলে, তাইলে তো এখানে একটা সুশৃঙ্খলতা বজায় থাকবে, তাহলে তাকে বলা হয় শান্ত প্রবাহ। আর বিক্ষিপ্ততে বলা হচ্ছে প্রতিটা কণা যদি তার পূর্ববর্তী কণার গতিপথ অনুসরণ না করে, অর্থাৎ এক একজনের মতো চলে, তাহলে তাকে বলা হয় বিক্ষিপ্ত প্রবাহ। তাহলে এবার সংজ্ঞাটা লেখো শান্ত প্রবাহ। আমরা সংজ্ঞাটা যদি লিখি শান্ত প্রবাহ, এসব এবার সংজ্ঞাটা লিখি শান্ত প্রবাহ। বা একটু বইয়ের ভাষায় বলি, তোমরা একটু লেখো। প্রবাহিত হওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময়, হওয়ার সময় তরল পদার্থের সকল কণা, তরল পদার্থের সকল কণা যদি একই বেগ নিয়ে, একই বেগ নিয়ে এর অগ্রবর্তী কণার, এর অগ্রবর্তী কণার পথ অনুসরণ করে, অনুসরণ করে, তাহলে সেই প্রবাহকে শান্ত প্রবাহ বলে। তাহলে সেই প্রবাহকে শান্ত প্রবাহ বলে। বলছে প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের সকল কণা যদি একই বেগ নিয়ে তার পূর্ববর্তী কণার গতিপথ অনুসরণ করে, তাহলে তাকে শান্ত প্রবাহ বলে। এখন আমাদের তপন স্যার এবং ইসাক স্যারের বই মিলা শান্ত প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য আছে, আগে ওগুলা লিখে আমরা দেখো। শান্ত প্রবাহের বৈশিষ্ট্য, টপিকের নাম লেখা হচ্ছে শান্ত প্রবাহের বৈশিষ্ট্য। যারা পড়ে আসছে এখান থেকে শুরু করবে। শান্ত প্রবাহের বৈশিষ্ট্য, শান্ত প্রবাহের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটা বোঝানোর আগে ভাই এখানে একটা জিনিস দেখে, মনে করো ভাইয়া এখানে একটা কানেল আছে, বলতে এইভাবে যদি কণাগুলো প্রবাহিত হয়, বলতে এটাকেও কি শান্ত প্রবাহ বলা যাবে? আর প্রত্যেকটা কণা, যে উপরের কণাটা তার উপরের কণাটাকে অনুসরণ করছে, এটাও তার উপরেরটাকে অনুসরণ করতেছে, এটাও তার উপরেরটাকে অনুসরণ করতেছে, তাহলে বলো তো শান্ত প্রবাহের ক্ষেত্রে কণাগুলোর গতিপথ বক্ররেখা হইতে পারে, আবার কি হইতে পারে, সোজাও হইতে পারে। তাহলে দেখো প্রথম বৈশিষ্ট্যটা এটা বলছে, এক নম্বর বৈশিষ্ট্য। ভাই একটু লিখতেছি না, শুনে একটু লেখো, বৈশিষ্ট্যগুলো আগে দেখো পরে গেল। শান্ত প্রবাহে কণার গতিপথ, শান্ত প্রবাহে কণার গতিপথ, শান্ত প্রবাহে কণার গতিপথ সরল বা বক্র হতে পারে। শান্ত প্রবাহে কণার গতিপথ সরল বা বক্র হতে পারে, হতে পারে। তারপরে লেখা একই লাইনে আর কি, একই পয়েন্টে, বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক, বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক প্রবাহী বস্তুর বেগের দিক নির্দেশ করে, প্রবাহী বস্তুর বেগের দিক নির্দেশ করে, প্রবাহী বস্তুর বেগের দিক নির্দেশ করে। সেকেন্ড পয়েন্টে দেখো,
এখানে একটু খেয়াল করো, এখানে দুইটা ছবি আছে ভাইয়া, বলতে একটা কোণার গতিপথ, এই ছবিটা দেখো আর এটা দেখে বলো, বলতে এইখানে একটা কোণার গতিপথ আরেকটা কোণাকে ছেদ করবে কিনা, না সমান্তরালে যাবে, কিন্তু এটার দিকে খেয়াল করতে, এটা যেটা এবার ঘূর্ণিকে উপর উঠতেছে, বলতো ভাইয়া এখান থেকে যদি আরেকটা কোণ আসে এটা এটাকে ছেদ করে ফেলবে। তাহলে সেকেন্ড বৈশিষ্ট্যটাই বলছে এটা, তুমি এখান থেকে লিখে দাও, শান্ত প্রবাহের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য লিখছি, সেকেন্ডটা থেকে লেখো। লেখো, কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, সেকেন্ড বৈশিষ্ট্যটা লেখো। কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করতে পারে না, কণাগুলোর গতিরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। 3 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, 3 নম্বর বৈশিষ্ট্যটা লেখো, বেগ বেশি হলে, বেগ বেশি হলে, বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়, বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়। তোমাদের একটা ক্লাস মিস আছে, বুঝছি, 4-5টা পেজ ফাঁকা রেখে এখান থেকে শুরু করো। তাহলে 3 নম্বর পয়েন্টটা লেখো, বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘন হয়ে যায়। 4 নম্বর পয়েন্টে লেখো, এক গুচ্ছ ধারা রেখাকে, এক গুচ্ছ ধারা রেখাকে, এক গুচ্ছ ধারা রেখাকে একত্রে প্রবাহ নল বলে। প্রবাহ নল শব্দটা বক্স করে রাখো, এক গুচ্ছ ধারা রেখাকে একত্রে প্রবাহ নল বলে। ঠিক আছে, পরীক্ষা আসে প্রবাহ নল কাকে বলে, এক গুচ্ছ ধারা রেখাকে একত্রে প্রবাহ নল বলে। আচ্ছা, এই হচ্ছে 4টা বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, এরপরে যারা পরে আসছে ভাই একটু পরে একটু গ্যাপ রেখে দেখো, বিক্ষিপ্ত প্রবাহ দিয়ে শুরু করা, হ্যাঁ বিক্ষিপ্ত প্রবাহ। পরের সংজ্ঞাটা লেখা হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ, পরের সংজ্ঞাটা লিখে হচ্ছে আমরা বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ প্রবাহিত হওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময়, প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের সকল কণা, তরল পদার্থের সকল কণা যদি এর অগ্রবর্তী কণার পথ অনুসরণ না করে, এর অগ্রবর্তী কণার পথ অনুসরণ না করে, তাহলে সেই প্রবাহকে বিক্ষিপ্ত প্রবাহ বলে, বিক্ষিপ্ত প্রবাহ বলে। তাহলে সেই প্রবাহটাকে আমরা বিক্ষিপ্ত প্রবাহ বলি। তাহলে প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থের কণাগুলো যদি তার আগের কণার গতিপথটাকে অনুসরণ না করে, তাহলে সেই প্রবাহটাকে আমরা বলি হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ। একটু আগে আমরা যে ছবিটা আঁকছিলাম, তুমি দেখছিলাম যে কণাগুলো এলোমেলো ভাবে গতিশীল হচ্ছিল, কেউ এইদিকে, কেউ এইদিকে, কেউ এইদিকে, ঠিক আছে, এভাবে এক একজন এক এক দিকে যখন চলে তখন তাকে আমরা বলি হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহ, এলোমেলো ভাবে চলে। আচ্ছা, এখন একটা জিনিস ভাই বুঝাই, মনে করো তোমার কাছে এক বোতল পানি আছে আর এখানে একটা টানেল আছে, ছোট্ট একটা টানেল। তোমরা একটু ভাই বলবা, প্রথমে ছোট একদম চিকন, ঠিক আছে, এটা তো একটা বড় করে রেখে ফেলছি ভাই, একদম চিকন একটা টানেলে তুমি এক বোতল পানি তুলে আস্তে আস্তে ঢালতেছো। তোমার কাছে ভাই প্রশ্ন, ওই টানেলটার মধ্যে দিয়ে যখন পানিটা প্রবাহিত হবে
সেটা কি বিক্ষিপ্ত হবে নাকি শান্ত হবে? শান্ত হবে। তুমি এবার বোতলের মুখ দিয়ে পানি আস্তে আস্তে বাড়াচ্ছ, বেগ বাড়াচ্ছ। তুমি যখন বেগ বাড়াবা, ওই টানেলটার মধ্যে দিয়ে যে পানিগুলো যাবে, তুমি আস্তে আস্তে বেগ বাড়াচ্ছ, বলতে পারবে কি হবে? বেগ বাড়াচ্ছ ক্রমান্বয়ে, একটা পর্যায়ে কিন্তু এখানে বিক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন এখানে পানিটাকে স্পিড বাড়াচ্ছ, স্পিড যখন বাড়াচ্ছ, একটা পর্যায়ে যে দেখবা ওই বেগটার মান অতিক্রম করার পরে পানিগুলো ওই টানেলে এত বেশি স্পিডের কারণে এলোমেলো ভাবে ছোটাছুটি করতেছে। যেটা তোমরা অনেক সময় গ্রামে ধান খেতে পানি দেওয়ার সময় ওই টানেল দিয়ে পানি নেয়, ওইখানে গেলেই দেখবা যে যখন পানিটার স্পিড ওই যে মেশিন দিয়ে যে পানি উঠায়, যে জায়গায় পড়ে ওই জায়গায় দেখবা যে পানিগুলো এলোমেলো ভাবে ছোটাছুটি করে। মানে এই যে পানির যে ছোটাছুটিটা, এটা একটা বেগের উপরও ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা নির্দিষ্ট মানের বেগ পর্যন্ত একটা টানেলে পানিগুলো হচ্ছে শান্ত প্রবাহ থাকে। যখনই বেগের মান ওই মানটা ক্রস করে চলে যায়, তখন এইটা আস্তে আস্তে শান্ত প্রবাহ থেকে অশান্ত বা বিক্ষিপ্ত প্রবাহ হয়ে যায়। তাহলে ওই বেগটাকে আমরা বলি হচ্ছে ক্রান্তি বেগ। কত ক্রান্তি শব্দটা এর আগে তোমরা ক্লাস 9 এ পড়ছিলে, যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত ওই যে প্রতিসরণে পড়ছিলা, ওই কোণটা অতিক্রম করার পরে প্রতিসরণ না হয় উল্টা ঘটনা ঘটে, তখন তাকে ওই যে লিমিট বা বাউন্ডারিটা, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ক্রান্তি। তাহলে ভাই ক্রান্তি বেগ কি? আমরা একটা করে বইয়ের ভাষায় লিখে দিব, আগে শুনি। আর যেই মানের বেগ পর্যন্ত একটা প্রবাহ, কি প্রবাহ থাকে? শান্ত প্রবাহ থাকে। ওই বেগের ক্রস করলে সেটা অশান্ত বা বিক্ষিপ্ত হয়ে যায়, তাকে আমরা বলি ক্রান্তি বেগ। তাহলে পরের সংজ্ঞাটা লেখা হচ্ছে ক্রান্তি বেগ। পরের সংজ্ঞাটা লেখা হচ্ছে ক্রান্তি বেগ। পরের সংজ্ঞাটা লেখা হচ্ছে ক্রান্তি বেগ। ক্রান্তি বেগ সংজ্ঞাটা ভাই বলতেছে, একটু লেখো। সর্বোচ্চ যে বেগ পর্যন্ত, সর্বোচ্চ যে বেগ পর্যন্ত কোন প্রবাহ তরল প্রবাহের, কোন তরলের প্রবাহ, সর্বোচ্চ যে বেগ পর্যন্ত কোন তরলের প্রবাহ, কোন তরলের প্রবাহ ধারা রেখ প্রবাহ বজায় রাখে, ধারা রেখ প্রবাহ বজায় রাখে, বজায় রাখে, সে বেগকে ক্রান্তি বেগ বলে। সে বেগকে ক্রান্তি বেগ বলে। ভাই আরেকবার বলতেছি, সর্বোচ্চ যে বেগ পর্যন্ত কোন তরলের প্রবাহ ধারা রেখ প্রবাহ বজায় রাখে, সেই বেগকে ক্রান্তি বেগ বলে। সেই বেগকে ক্রান্তি বেগ বলে। নিচে একটা স্টার দিয়ে লেখো। তরলের বেগ ক্রান্তি বেগের চেয়ে বেশি হলে, তরলের বেগ ক্রান্তি বেগের চেয়ে বেশি হলে, তরলের বেগ ক্রান্তি বেগের চেয়ে বেশি হলে, তরলের বেগ ক্রান্তি বেগের চেয়ে বেশি হলে মত কি হবে? বিক্ষিপ্ত, তাই না? হলে তা বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হয়। 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 দেখো আজকে যেহেতু এই টপিকের ফার্স্ট ক্লাস, এই কারণে আজকে একটু লেখা বেশি, বৈশিষ্ট্যগুলো তোমাকে বোঝাচ্ছে। তো লেখা হচ্ছে বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য। আমাদের তপন স্যার এবং ইসাক স্যার মিলে যে কটা বৈশিষ্ট্য ভাই পাইছি, বোঝাই দিচ্ছি। দেখো, বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্যটা, এটা তোমরা পারো বলতে, এটা কি সমান্তরাল হয় কিনা? না। তাহলে এটাই লিখছে, দেখো, প্রবাহীর স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না। প্রথম বৈশিষ্ট্যটা দেখো, প্রবাহীর স্তরগুলো, প্রবাহীর স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে প্রবাহীর স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না। প্রবাহীর স্তরগুলো পরস্পর সমান্তরাল হয় না। সেকেন্ড বৈশিষ্ট্যটা লেখো, বিক্ষিপ্ত প্রবাহে চলমান প্রবাহীর, বিক্ষিপ্ত প্রবাহে চলমান প্রবাহীর, বিক্ষিপ্ত প্রবাহে চলমান প্রবাহীর কণাগুলোর বেগ, তোমরাই বলবো ভাইয়া কি হবে? সেম হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে। চলমান কণাগুলোর বেগ ভিন্ন হবে।
বেগ ভিন্ন হবে। 3 নাম্বার পয়েন্টে লেখো। 3 নাম্বারটাও তোমরা বলো, তাহলে লিখতে পারবা। বলতে এই কণাগুলা বা এই প্রবাহের যে গতি এটা শান্ত না অশান্ত তারা জিজ্ঞেস করছে। অশান্ত। তাহলে লেখো বিক্ষিপ্ত প্রবাহ সর্বদা অশান্ত হয়। 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 4 নম্বর পয়েন্টটা লেখো। তো তোমরা বিভিন্ন সময় নদীতে বা খালে যদি পানির স্রোত দেখো, খালে কি প্রবাহ হইতেছে বলতে হবে? শান্ত। কিন্তু নদীতে যদি তুমি খেয়াল করো বা হচ্ছে তুমি যদি নদীর পানির দিকে খেয়াল করো, সেখানে কিন্তু পানির বেগ অনেক বেশি থাকে, যার কারণে পানি কিন্তু এবার পাক খায়, দেখছি না পানি ঘুরে অনেক সময় দেখা যায়। তাহলে এটাকে বইয়ের ভাষায় বলছে ঘূর্ণিপাক খেতে থাকে আর কি। তাহলে 4 নম্বর পয়েন্টটা দেখো, বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো হয়। বেগ বেশি হলে গতিরেখাগুলো ঘূর্ণিপাকের মতো হয়। মতো হয়। বুঝছি ভাই? এখন এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো। এখন ক্রান্তি বেগ নিয়ে একজন বিজ্ঞানী আছে, উনি একটা ইকুয়েশন দিছে, আমরা যদি একটু দেখি লেখা সবাই। ক্রান্তি বেগের নির্ভরশীলতা। ক্রান্তি বেগের নির্ভরশীলতা, অর্থাৎ এই ক্রান্তি বেগটা কি কি রাশির উপর ডিপেন্ড করে, তাই এগুলা নিয়ে একজন বিজ্ঞানী 3টা পয়েন্ট বলছে আর কি। ওনার নাম হচ্ছে অসবর্ন রেনল্ডস। তাহলে লেখা হচ্ছে বিজ্ঞানী অসবর্ন বিজ্ঞানী অসবর্ন রেনল্ডস এর মতে ক্রান্তি বেগ ভিসি সমানুপাতিক হচ্ছে ইটা ডিভাইডেড বাই হচ্ছে রো আর। বিজ্ঞানী অসবর্ন রেনল্ডস এর মতে ক্রান্তি বেগ ভিসি সমান সমান হচ্ছে ইটা ডিভাইডেড বাই হচ্ছে রো আর। এখানে রাশিগুলো কিভাবে পরিচয় দেব আগে একটু লেখো। বিজ্ঞানী অসবর্ন রেনল্ডস এর মতে ইটা ডিভাইডেড বাই হচ্ছে রো আর। মানে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ভিসি সমান সমান ধ্রুবক ইনটু হচ্ছে ইটা ডিভাইডেড বাই হচ্ছে রো আর। তাহলে এই যে ধ্রুবকটা আছে ভাইয়া, এই ধ্রুবকটা একটা নাম দিছে আমাদের বইয়ে। এই ধ্রুবকটা একটা নাম দিছে রেনল্ডস সংখ্যা। ওনার নাম অনুসারে রেনল্ডস সংখ্যা, যেটাকে আমাদের বইয়ে আর ই দ্বারা প্রকাশ করছে। এটার নাম দিছে হচ্ছে রেনল্ডস সংখ্যা, যেটাকে আমাদের বইয়ে আর ই দ্বারা প্রকাশ করছে। তাহলে আমরা এই জায়গায় যদি মান বসায় দিই, বা ভিসি সমান সমান হচ্ছে আর ই ইনটু হচ্ছে ইটা ডিভাইডেড বাই হচ্ছে রো আর। ভিসি সমান সমান হচ্ছে আর ই ডিভাইডেড বাই হচ্ছে আর ই ইনটু হচ্ছে ইটা ডিভাইডেড বাই হচ্ছে রো আর। এখন আমরা এখান থেকে যদি পরিচয়গুলো দিই যে কোনটা কি, আমরা যদি পরিচয়গুলো দিই খেয়াল করো। ফার্স্ট হচ্ছে ইটা। এটা হচ্ছে তরলের সান্দ্রতা, যেটা একটা নতুন শব্দ, আমরা একটু পরে এটা পড়বো। সান্দ্রতা বা সান্দ্রতা সহ গুণাঙ্ক বা হচ্ছে সহ। তোমরা অলরেডি এগুলা জানো যে গুণাঙ্কগুলা সাধারণত বৈশিষ্ট্য বোঝায়, তাই না ভাই? তাহলে যে সান্দ্রতা গুণাঙ্ক থাকতে পারে অপশনে, সান্দ্রতা গুণাঙ্ক না থাকে, শুধু সান্দ্রতা থাকতে পারে, কারণ সান্দ্রতার গুণটাই এটা হচ্ছে প্রকাশ করে বা সান্দ্রতাটাকে এটা প্রকাশ করে। তারপর হচ্ছে রো। রো হচ্ছে তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব অর্থাৎ যে তরলটা আছে তার ঘনত্ব। এরপর হচ্ছে আর। আর হচ্ছে
বলতো এই তরলটা কোন একটা নল বা কোন একটা টানেলের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তাই না ভাই? ওই টানেলটার ব্যাসার্ধ, তাহলে লেখা হচ্ছে প্রবাহী নলের ব্যাসার্ধ, অর্থাৎ যে নলটার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এই তিনটা রাশির উপরে হচ্ছে আমাদের ক্রান্তি বেগটা নির্ভর করে, ইটা, রো, আর। আচ্ছা, নিচে আমরা তিনটা পয়েন্ট লিখবো, ঠিক আছে ভাই? বলতেছি আমরা নিচে তিনটা পয়েন্ট লিখবো। উপরে এমসিকিউ লিখে রাখো, লিখে তিনটা পয়েন্ট লেখো। প্রথম পয়েন্টটা লেখো, এমসিকিউ লিখে রাখো উপরে এমসিকিউ। প্রথম পয়েন্টটা লেখা হচ্ছে যদি আর ই লেস দেন 2000 হয়, অর্থাৎ এই আর এর মান যদি 2000 এর চেয়ে কম হয়, তাহলে প্রবাহী ধাররেখা বা শান্ত প্রবাহ হবে, তারপর আমাদের বইয়ে এই ফর্মুলাটা জাস্ট দিয়ে রাখছে, এটা নিয়ে কোনো ম্যাথ নাই, কিছু নাই, মাঝে মাঝে জাস্ট এমসিকিউ তে ইকুয়েশনটা উঠায় দেয়। আর বলতো স্যাররা কিন্তু ম্যাথ বানায় দিতে পারে। কিভাবে ভাই? এখানে আর এর তিনটা মান লেখা হবে, তাহলে এগুলোর সাথে কম্পেয়ার করে তোমার ম্যাথ বানায় দিতে পারে, তাই না ভাই? যেমন তুমি আর এর মান বের করলা, যেমন তোমাকে একটা প্রবাহীর বৈশিষ্ট্য বললো, বলার পরে জিজ্ঞেস করলে এটা শান্ত না অশান্ত, তাহলে তুমি ওই ক্ষেত্রে আর এর মান বের করবা। আর এর মান যদি 2000 চেয়ে কম আসে, তখন তুমি কি লিখবে? এটা শান্ত প্রবাহ। বুঝছো ভাই? সেকেন্ডটা দেখো, যদি 2000 লেস দেন আর ই, লেস দেন হচ্ছে 3000, তাহলে আর এর মানটা, অর্থাৎ রেনল্ডস এর সংখ্যাটা ভাইয়া, এটার মান যদি 2000 চেয়ে বড় আর 3000 চেয়ে ছোট, মানে সোজা বাংলায় 2000 এবং 3000 এই রেঞ্জের ভিতরে থাকে, তাহলে ওই প্রবাহীটা হচ্ছে শান্ত থেকে অশান্ত হতে শুরু করবে, মানে এখনো পুরোটা অশান্ত হয় না। তাহলে লেখো হয়, তাহলে প্রবাহী শান্ত হতে বিক্ষিপ্ত হতে শুরু করবে, অর্থাৎ লাস্ট পয়েন্টটা তোমরা জানো কি হবে? গ্রেটার দেন 3000 হলে কি হয়ে যাবে? বিক্ষিপ্ত। তাই লেখা আর ই গ্রেটার দেন 3000 হলে, আর ই গ্রেটার দেন 3000 হলে প্রবাহী বিক্ষিপ্ত প্রবাহে পরিণত হবে, তাহলে দেখো বইয়ে ম্যাথ নাই, কিন্তু তুমি এই জিনিসগুলো একটু মনে রাখলে, মুখস্থ রাখলে, স্যাররা কিন্তু চাইলে ম্যাথ যদি বানায় দেয়, এখানে সূত্র তো একদম সিম্পল একটা সূত্র, ঝামেলার কিছু নেই। এখানে যে সান্দ্রতা সহগটা আছে ভাই, এটা এক একটা তরলের জন্য এক একটা, এখনই আমরা এটা নিয়ে পড়বো। তরলের ঘনত্ব ফিক্স, যে টানেল দিয়ে প্রবাহিত হবে সেটা চিকন বা মোটা, ব্যাসার্ধ তোমাকে বলে দিবে, সব মানি দেওয়া থাকে, তুমি খালি এখানে বসায় আর এর মানটা বের করবা, বের করে তুমি এটার সাথে কম্পেয়ারে চলে যাবা যে সে কি শান্ত নাকি অশান্ত। আমরা এখানে নতুন একটা শব্দ আসছে সান্দ্রতা, আমরা এখন এটা নিয়ে পড়বো। তো সবাই লেখা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা প্রবাহী যে ধর্মের জন্য প্রবাহীর যে ধর্মের জন্য কোন প্রবাহীর বিভিন্ন স্তরে স্তরে আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয়,
সৃষ্টি হয় তাকে সান্দ্রতা বলে। প্রবাহীর যে ধর্মের জন্য কোন প্রবাহীর বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিতে বাধার সৃষ্টি হয় তাকে সান্দ্রতা বলে। কত সংজ্ঞা পড়ে যতটুকু বুঝছো আগে একটু বলো এটা কি? ঘর্ষণ, তাই না ভাই? যেমন মনে করো তুমি এখানে একটা পানির ফোঁটা, জাস্ট এক ফোঁটা পানি টেবিলের উপরে রাখছো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টেবিল, টেবিলের উপরে এক ফোঁটা পানি রাখছো এভাবে, ঠিক আছে? এক ফোঁটা পানি টেবিলের উপরে আছে মাত্র। এখন ভাই তুমি যদি হালকা করে এটাকে ফু দাও, বলতে এটা সাথে সাথে কিন্তু ভেঙে যায় না, খেয়াল করছো কিনা ভাই? এটা কিন্তু সাথে সাথে ভেঙে যায় না, হালকা করে যদি ফু দাও এটা শেপটা এরকম হয়ে যাবে, এটা শেপটা এরকম হয়ে যাবে, তাই না ভাই? এটা এরকম একটা শেপ ধারণ করে। তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই জিনিসটাকে যদি ভাই একটু বড় করে আঁকি, মনে করো এই ছিল আমাদের তরলের ফোঁটাটা, সে এইরকম হয়ে গেছে। দেখো তো এইখানে তরলের ফোঁটাটাকে তুমি কোটি কোটি স্তরে ভাগ করতে পারো, কোটি কোটি স্তরে ভাগ করতে পারো। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই স্তরটা একদম নিচের স্তরটা সরাসরি কঠিন পদার্থের সাথে আবদ্ধ, এটা দেখো সবার চেয়ে পিছায় আছে, আর একদম যে উপরের যেটা সেটা সবার চেয়ে আগে আছে। এখন তোমার কাছে ভাই প্রশ্ন, ইন্ডিভিজুয়াল দুইটা লেয়ার, মনে করো এইটা তার ঠিক নিচের লেয়ারটা, বলতে এই দুইটা লেয়ারের মধ্যে কোন লেয়ারটার বেগ বেশি? ঠিক উপরেরটার বেগ বেশি, অর্থাৎ একটার থেকে আরেকটার বেগ বেশি, আবার ঠিক এটা থেকে তার উপরেরটার বেগ আরেকটু বেশি। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এইটার বেগ একটু করে ভাই ছবিটা সুন্দর করে আঁকবা, আগে একটু খেয়াল করো। এইটার বেগ যদি v হয় তাহলে উপরেরটার বেগ এটার সাপেক্ষে খুব অল্প একটু বেশি হবে, কারণ অনেক বেশি হলে তো এটা ভেঙে চলে যেত, খুবই সামান্য একটু বেশি। তাহলে এটা তার ঠিক উপরের লেয়ারটার বেগ হয় v প্লাস dv। তাহলে বলতে একটার সাপেক্ষে আরেকটার বেগ কত এখন বাড়ছে? তাহলে বলতে একজনের সাপেক্ষে আরেকজনের যে বেগ সেটাকে আমরা কি বলি? আপেক্ষিক বেগ। তাহলে এটা কি করবে, তার উপরেরটার যে আপেক্ষিক বেগ, মানে এই যে সে যে একটু বেড়ে যাচ্ছে যাইতে চাচ্ছে, এটাকে সে বাধা দিয়ে পিছনে টেনে ধরে রাখে, যার কারণে পানির ফোঁটাটা ভাঙে না। তাহলে এই বাধা দানকারী যে বলটা, এটাকে আমরা কি বলি ভাইয়া? সান্দ্রতা। অর্থাৎ একটা স্তর আরেকটা স্তরকে বাধা দেয়, এটাকে আমরা বলি হচ্ছে সান্দ্রতা। এখন তাহলে লেখা হচ্ছে পরের টপিকটার নাম সান্দ্রতা ও ঘর্ষণ। পরের টপিকটার নাম লেখা হচ্ছে ভাইয়া সান্দ্রতা ও ঘর্ষণ। আমরা পরের টপিকটার নাম লেখা হচ্ছে সান্দ্রতা ও ঘর্ষণ। পরের টপিকটার আমরা নাম লিখি সান্দ্রতা ও ঘর্ষণ। তো ভাই একটু বলি, তোমরা একটু লেখো। ঘর্ষণ যেমন দুটি কঠিন পদার্থের আপেক্ষিক গতিকে বাধা দেয়, ঘর্ষণ যেমন দুটি কঠিন পদার্থের আপেক্ষিক গতিকে বাধা দেয়, ঘর্ষণ যেমন দুটি কঠিন পদার্থের আপেক্ষিক গতিকে বাধা দেয়, ঘর্ষণ যেমন দুটি কঠিন পদার্থের আপেক্ষিক গতিকে বাধা দেয়, কমা দেয় একটা, তেমনি সান্দ্রতা প্রবাহীর দুটি স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয়, প্রবাহীর দুটি স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয়, তেমনি সান্দ্রতা প্রবাহীর দুটি স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয়। তাই সান্দ্রতাকে অন্তস্থ ঘর্ষণও বলা হয়। একটু আন্ডারলাইন করে রাখো। তাই সান্দ্রতাকে কোন লাইন ভাই বলবো? আচ্ছা, তাই সান্দ্রতাকে অন্তস্থ ঘর্ষণও বলা হয়। তাই সান্দ্রতাকে অন্তস্থ ঘর্ষণও বলা হয়। তাই সান্দ্রতাকে আপেক্ষিক বেগ, একটা লেয়ারের সাপেক্ষে আরেকটা লেয়ার। না না না, এই গতিটাকে যে বাধা দেয় সেটা হচ্ছে সান্দ্রতা। বুঝছি? হ্যাঁ বলবো ভাই, কি জানো বলবো? অন্তস্থ সান্দ্রতা ঘর্ষণও বলা হয়। তার নিচে লেখো স্থির প্রবাহীর বেলায় তোমরা ভাইরা একটু বলবা, বলতে এই পানির ফোঁটাটাকে তুমি যদি ফু না দিতা,
অর্থাৎ এই পানির ফোঁটাটাকে যদি ফু না দিতাম, এখানে সান্দ্রতা আছে কিনা একটু আইডিয়া বলতো। এখানে যদি আমরা ফু না দিই, জাস্ট একটা পানির ফোঁটা এখানে রেখে দিছি, তখন একটা লেয়ারের সাপেক্ষে আরেকটা লেয়ার কি গতিশীল হয়েছে ভাই? না। তাহলে এখানে বলা হয়েছে কি একটা লেয়ারের সাপেক্ষে যখন আরেকটা লেয়ার গতিশীল হইতে চাইবে, তখন একটা লেয়ার আরেকটা লেয়ারকে বাধা দিবে। তাহলে বলতো এটা যদি তুমি কোনো হালকা ভাবে ফু না দাও, এখানে সবগুলা লেয়ার একজনের সাপেক্ষে একজন কি আছে? স্থির আছে। তাহলে কেউ তো কাউকে বাধা দিবে না। তাহলে স্থির তরলে সান্দ্র বল আছে কি নাই? এগুলো এমসিকিউতে থাকে। তার নিচে দেখো, স্থির প্রবাহীর বেলায় সান্দ্রতা বল ক্রিয়া করে না। স্থির প্রবাহীর বেলায় সান্দ্রতা বল ক্রিয়া করে না। স্থির প্রবাহীর বেলায় সান্দ্রতা বল ক্রিয়া করে না। এটা আন্ডারলাইন বা বক্স করে রাখো। স্থির প্রবাহীর বেলায় সান্দ্রতা বল ক্রিয়া করে না। না, প্রবাহী ঘর্ষণ হচ্ছে প্রবাহীর পরে একটা কঠিন পদার্থ দেওয়ার সময় তার বাধা দিতে হয়। ঠিক আছে? কোনটা? আচ্ছা, তরল পদার্থের সময় এখানে দেখো তো কি বলছে, ঘর্ষণ আর সান্দ্রতা দুটাকে কি বলা হচ্ছে? এই যে মাত্রাটা লিখতে হবে, একই জিনিস না। যদি তো স্থির থাকে তাহলে আর ওটাকে ঘর্ষণ বলবো না আর কি। ঠিক আছে? আসো পরেরটা দেখো, কেবল গতিশীল প্রবাহী হলে সান্দ্র বল ক্রিয়া করে। কেবল গতিশীল প্রবাহী হলে সান্দ্র বল ক্রিয়া করে। কেবল গতিশীল প্রবাহী হলে সান্দ্র বল ক্রিয়া করে। তারপরে লেখো পরের পয়েন্টে, ঘর্ষণ এবং সান্দ্র বলের মধ্যে পার্থক্য হলো। মতে এতক্ষণ শব্দ মিল আলোচনা করছি, তাই না ভাই? তাহলে লেখা হচ্ছে ঘর্ষণ এবং সান্দ্র বলের মধ্যে পার্থক্য হলো, ঘর্ষণ এবং সান্দ্র বলের মধ্যে পার্থক্য হলো, ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর, ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঘর্ষণ বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু সান্দ্র বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কিন্তু সান্দ্র বলের মান স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এটা মুখস্থ রাখার কিছু নাই, এটা এমনি মনে থাকবে, কারণ এই যে একটু পরে আমরা এই ইকুয়েশনটা শিখবো। F ইকুয়াল হচ্ছে ইটা এ ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিওয়াই। এখানে যে F টা আছে সান্দ্র বল, এ হচ্ছে ক্ষেত্রফল, তাহলে বলতে এটা ক্ষেত্রফলের উপর কি করে? নির্ভর করে। এটা এমনি মুখস্থ থাকবে কয়দিন পরে, আমরা একটু পরে এই সূত্রটা লিখবো। তাহলে সান্দ্র বলটা হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এখন ভাইয়া এই যে বাধা দানকারী যে সান্দ্র বলটা আছে, এক একটা লেয়ারে এক একজন বাধা দেয়, এটা নিয়ে বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিছে। তো টপিকের নাম লেখো সান্দ্রতা এটা এখন সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র। টপিকের নাম লেখা হচ্ছে সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র। সান্দ্রতা সংক্রান্ত, এই সান্দ্রতা নিয়ে নিউটন একটা সূত্র দিছে, আমরা সেই সূত্রটা এখন দেখব। সান্দ্রতা সংক্রান্ত নিউটনের সূত্র। আচ্ছা, এখন নিউটনের সূত্র বোঝার আগে আমরা একটা যে পানির লেয়ার গুলো আঁকছি, আমরা সেই লেয়ার দুটো আঁকতেছি আর কি। এটা হচ্ছে একটা পানির লেয়ার, আর তুমি যখন ফু দিছিলা ভাই, পানির ফোঁটাটা যখন ফু দিছিলা সেটা একটু এভাবে সরে গেছে, আর এটা হচ্ছে একটা লেয়ার মনে করলাম, এই যে এটাই আঁকছি। আর এটার সাপেক্ষে তার উপরেরটা বলতে একটু দূরে সরে গেছে না ভাই, উপরেরটা একটু দূরে সরে গেছে, তাহলে তার সাপেক্ষে আমরা তার উপরেরটাকে ডট ডট দিয়ে একটু দূরে দেখালাম। ঠিক আছে, দুইটা লেয়ারকে আমরা একটা সাপেক্ষে আরেকটাকে একটু দূরে দেখালাম। পানির লেয়ার দুইটাকে আমরা এখানে রাখলাম। নিচের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারটার বেগ আমরা ধরে নিলাম হচ্ছে ভি। নিচের লেয়ারটার বেগ আমরা ধরে নিচ্ছি হচ্ছে ভি। তাহলে ভাই একটু আগে বলছিলাম
অর্থাৎ এক একটা লেয়ার ঠিক এক একটা লেয়ারের সাথে যুক্ত, কাছাকাছি, একদম কাছাকাছি। তাহলে তুমি একটা লেয়ারের সাপেক্ষে যে আরেকটা লেয়ারের বেগ, সেটা তো অনেক বেশি হবে না, খুবই সামান্য একটা একটু করে বাড়তে থাকে। তাই আমরা ক্ষুদ্র জিনিস বুঝাইতে কি ব্যবহার করি? ডি, তাই না? তাহলে আমরা এই লেয়ারের সাপেক্ষে এই লেয়ারের বেগ খুবই সামান্য একটু বেশি, তাহলে সেই জিনিসটাকে আমরা লিখি হচ্ছে বইয়ের ভাষায় ভি প্লাস ডিভি। তাহলে স্তর দ্বয়ের মধ্যে, স্তর দ্বয়ের মধ্যকার আপেক্ষিক বেগ, স্তর দ্বয়ের মধ্যকার আপেক্ষিক বেগ ভি প্লাস ডিভি মাইনাস হচ্ছে ভি সমান সমান হচ্ছে ডিভি। তাহলে এই দুটো স্তরের মধ্যকার যে আপেক্ষিক বেগটা আছে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিভি। এখন ভাইরা নিচের লেয়ারটা যদি স্থির হয়, মানে একদম নিচের লেয়ার হিসাবে যদি আমরা এটাকে কাউন্ট করি, যেমন তুমি যদি একদম নিচের লেয়ার হিসাবে এটাকে কাউন্ট করে, যে এটা যেটা দেখাচ্ছে এটা যদি একদম নিচের লেয়ার হিসাবে কাউন্ট করো, তাহলে এটার জন্য ভি কত হবে? 0। এটার জন্য ভি হবে 0, যেটা একদম টাচ করে আছে। তাহলে বলতে একটা যদি 0 হয়ে যায়, তাহলে এখানে যদি 0 বসাও, উপরের লেয়ারটার বেগ কত? ডিভি। অনেক সময় বলা হয় নিচের লেয়ারটার বেগ কত এটা না বলে তোমাকে বলা হবে উপরের লেয়ারটা 2 মিটার পার সেকেন্ডে গতিশীল হচ্ছে। এই কথার মানে কি বলতো? কার মান বলে দিছে? ডিভি এর মান। অর্থাৎ জাস্ট উপরের লেয়ারটার বেগ যদি বলে, এই কথার মানে নিচেরটা কিছু বলে নাই, তার মানে এই যে বেগটা ডিভি, এটা সরাসরি কোনটার বেগ বলবে? উপরের লেয়ারটার বেগ। আমরা এগুলো ম্যাথ করার সময় দেখবনি, পরে বুঝাবনি, আপাতত এটা আপেক্ষিক গতি হিসাবে রাখো। এরপর আসো, যে দুইটা লেয়ার আছে ভাইয়া, তাহলে এই লেয়ার দুটার যে পুরুত্ব সেটাকে আমরা বলি হচ্ছে ডিওয়াই। তাহলে লেখা হচ্ছে পুরুত্ব, স্তরের পুরুত্ব, স্তরের পুরুত্ব সমান হচ্ছে ডি ওয়াই। তরল স্তরের পুরুত্ব হচ্ছে ডি ওয়াই। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, এই দিকে মনে করো ডিভি, কারণ তো সে এক্স অক্ষে গতিশীল, তাহলে এই লেয়ারটার পুরুত্ব কোন অক্ষে আসবে? ওয়াই অক্ষে। তাহলে এটা মনে করো হচ্ছে ডি ওয়াই, তাই না? যেমন একটা বই বা খাতা আমরা যদি এটার দিকে খেয়াল করো, এটার যে পুরুত্বটা তুমি মাপো, এটা কোন অক্ষে মাপি? ওয়াই অক্ষে। তাহলে বলতো আমরা একটা শব্দ পড়ছিলাম ঢাল। ঢাল মানে হচ্ছে তোমার, আমরা যদি এভাবে লিখি যে ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই, এটা একটু দেখো, এটাকে আমাদের নাম দিছে হচ্ছে বেগের নতি। এটাকে নাম দিছে তারা বেগের নতি, ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিওয়াই। এটার নাম দিছে হচ্ছে তারা বেগের নতি। তাহলে এটার নাম দিছে হচ্ছে তারা বেগের নতি। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা ম্যাথ করানোর সময় দেখবো তারা সরাসরি প্রশ্নে বলে দেয় বেগের নতি। যদি সরাসরি প্রশ্নে বেগের নতি বলে, তার মানে ডিভি বাই ডিওয়াই পুরোটার মান একসাথে বলে দিছে। আর মাঝে মাঝে আলাদাভাবে বলবে যে তরলের পুরুত্ব এত, সে এত বেগে গতিশীল হচ্ছে, তখন আলাদা দুইটা ভ্যালু বলছে। এখন ভাই খেয়াল করো তো, তুমি যদি এদেরকে এই দিকে যখন একটা বল প্রয়োগ করে গতিশীল করবা, তখন এর বিপরীত দিকে কোন বলটা তৈরি হবে? সান্দ্র বলটা তৈরি হবে। নিচে একটু লেখা হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে স্তরটা আছে, এই যে স্তরটা আছে, এই স্তরটার ক্ষেত্রফল হচ্ছে এ। পরিচয়গুলো আগে নিয়ে নিই, তারপর আমরা সূত্রটা জানছি। এ সমান হচ্ছে তরল তলের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে সান্দ্রতা সহ, মানে ইটাটা হচ্ছে সান্দ্রতা সহ। এবার হচ্ছে দেখি উনি কি বলছে, এখন তুমি বুঝতে পারবা। সূত্র বিবৃতি, তো উনি সূত্রে যে যে জিনিসগুলো বলছে ভাইয়া, এগুলো আমরা আগে একটু ভাইয়া বুঝাই দিছি, তারপরে সূত্রটাতে যাচ্ছি। সূত্র বিবৃতি, আচ্ছা ভাই একটু বইয়ের ভাষায় বলি, লেখো। প্রবাহীর দুটি স্তরের মধ্যে, সূত্রটা লেখো ভাইয়া। প্রবাহীর দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে
প্রবাহীর দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ থাকলে প্রবাহের বিপরীত দিকে যে স্পর্শকীয় সান্দ্র বল ক্রিয়া করে তার মান প্রবাহীর স্তরদ্বয়ের ক্ষেত্রফল এবং তাদের মধ্যকার বেগের নতির সমানুপাতিক। আসো ভাই কি বলতে চাইছে আমরা যদি এটা একটু বুঝি। তাহলে আমরা দেখো যে ধরি সান্দ্র বল সমান সমান হচ্ছে এ। আমরা ধরে নিলাম এখানে যে সান্দ্র বলটা কাজ করতেছে সেটা হচ্ছে আমরা এটা ধরে নিলাম। এমন তো নিউটন কি বলছে বলা হচ্ছে দুটো স্তরের মধ্যে আপেক্ষিক গতি যদি থাকে তাহলে এদের মাঝে যে সান্দ্র বলটা কাজ করবে সেটা হচ্ছে প্রবাহী যে দুটা প্রবাহী আছে তাদের স্তরদ্বয়ের ক্ষেত্রফলের সমানুপাতিক। মানে তাদের যে স্তর দুটো আছে তাদের যে ক্ষেত্রফল তাই সেই ক্ষেত্রফলের সমানুপাতিক এবং F সমানুপাতিক হচ্ছে dv ডিভাইডেড বাই হচ্ছে dy। এটার যে বেগের নতি সেই বেগের নতির সাথে সমানুপাতিকভাবে সম্পর্কিত। এখন দুইজনকে যদি আমরা একসাথে লিখি সুতরাং আমরা লিখতে পারি F সমানুপাতিক হচ্ছে a dv ডিভাইডেড বাই হচ্ছে dy। এখন এখানে আমরা সমানুপাতিক ধ্রুবকটা উঠাবো, সমান সমান ইনটু হচ্ছে ধ্রুবক ইনটু হচ্ছে a dv ডিভাইডেড বাই হচ্ছে dy। তাহলে এখানে যে ধ্রুবকটা আছে ভাইয়া, এই ধ্রুবকটাকে আমরা সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক এই ধ্রুবকটাকে বলা হয় সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক, যেটাকে আমরা এতক্ষণে যে ইটা দ্বারা প্রকাশ করতেছিলাম। তাহলে এই ধ্রুবকটাকে আমরা বলেছি সান্দ্রতা সহগ বা সান্দ্রতা গুণাঙ্ক, যেটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করতেছিলাম। তাহলে ভাইয়া এখানে যদি মান বসায় দাও তাহলে আমাদের ফাইনালি সূত্রটা দাঁড়াবে হচ্ছে F ইকুয়াল হচ্ছে ইটা a dv ডিভাইডেড বাই হচ্ছে dy। তাহলে আমাদের দেখো এই ম্যাথমেটিক্যাল রাশিগুলো এখন আসা শুরু হবে ভাইয়া। তখন থিওরিটিক্যাল পার্টগুলো ছিল, এখন ম্যাথমেটিক্যাল পার্টগুলো শুরু হবে। তাহলে এই টপিকের আমাদের প্রথম সূত্রটা রেনল্ডসের সূত্রটা যদি বাদ দাও, কারণ এটা আমাদের লাগে না, ওটা বাদ দিলে আমাদের ফার্স্ট যে সূত্রটা ইম্পর্টেন্ট সূত্রটা নিউটনের F ইকুয়াল হচ্ছে ইটা a dv ডিভাইডেড বাই হচ্ছে dy। কোনটা না এটা তুমি যেটা দিছিলে প্রযুক্ত বলটা সান্দ্রতা কাজ করলে তো উল্টা দিকে। তাহলে F ইকুয়াল হচ্ছে ইটা a dv ডিভাইডেড বাই হচ্ছে dy। এখন ভাইয়া সবাই একটু খেয়াল করতো, যদি নিচে দেখো a ইকুয়াল হচ্ছে 1 হয়, যদি a ইকুয়াল 1 হয় এবং dv ডিভাইডেড বাই dy ইকুয়াল 1 হয়, আমরা ধরে নিলাম a ইকুয়াল 1 dv বাই dy ইকুয়াল 1, তাহলে বলতে এই ইকুয়েশনের মানটা বসালে কি দাঁড়াবে হয়, তাহলে f ইকুয়াল হচ্ছে ইটা। তাহলে এটা কি বলতে চাচ্ছে ভাই একটু বলি। বলতো দুইটা তরলে যে তরলগুলো আছে তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয় এবং তাদের মধ্যকার বেগের নতি যদি 1 হয়,
তাহলে এদের মাঝে যে সান্দ্র বলটা কাজ করে সেটাই কি বলতো ভাইয়া, এটা হচ্ছে এটার সংজ্ঞাটা বইয়ে দিছে। তাহলে দেখো সান্দ্রতা সহগের সংজ্ঞাটা যদি আমরা লিখি, সান্দ্রতা সহগ, নিচে সংজ্ঞাটা লেখো, তাহলে বইয়ের সংজ্ঞাটা এবার বুঝতে পারবা। সান্দ্রতা সহগ, সান্দ্রতা সহগের সংজ্ঞাটা দিছে। তোমরা জানো ফিজিক্সের সকল সংজ্ঞা একের জন্য দেওয়া হয়, তাই না ভাই? তাই ওই দুইটাকে এক বানাই দিছে, বানাইলে এফআরইটা সমান হয়ে গেছে। তো এখান থেকে তারা সান্দ্রতা সহগের সংজ্ঞাটা দিছে। লেখো একটু। নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে প্রবাহী স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ওই তাপমাত্রায় ওই প্রবাহীর সান্দ্রতা সহগ বলে। নিচে লেখো সান্দ্রতা সহগের বৈশিষ্ট্য। আচ্ছা, সান্দ্রতা সহগের বৈশিষ্ট্য। তো সান্দ্রতা সহগের বৈশিষ্ট্য যাওয়ার আগে ভাই একটু আরেকটা জিনিস বলি। তরল পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বা প্রবাহীটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যারা নিউটনের এই সূত্রটা মানে তাদেরকে বলা হয় নিউটনীয় তরল। আর কিছু কিছু পদার্থ আছে নিউটনের এই সূত্র মানে না, তাহলে তাদেরকে কি বলবে? অনিউটনীয় তরল। যারা মানে তাদেরকে বলে নিউটনীয় তরল, আর যারা মানে না তাদেরকে অনিউটনীয় তরল বলে। একটু পরে ভাই সংজ্ঞাটা দিচ্ছি, তার আগে আমরা বৈশিষ্ট্যগুলো লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য লেখো। অনিউটনীয় তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগ ইটা এর মান 0। অনিউটনীয় তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগ ইটা এর মান 0। অনিউটনীয় তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগ ইটা এর মান 0। 2 নম্বর পয়েন্টটা লেখো। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে জিজ্ঞেস করি, বলতো পানি আর গ্লিসারিন কার সান্দ্রতা বেশি? পানি আর গ্লিসারিন কার সান্দ্রতা বেশি? বলতো সান্দ্রতা মানে কি? বাধা। তাহলে প্রবাহিত হতে কে বাধা বেশি দেবে, পানি না গ্লিসারিন? গ্লিসারিন। তাহলে কার সান্দ্রতা বেশি হয়? গ্লিসারিন। অর্থাৎ যার ঘনত্ব ভাইয়া যে বেশি হবে তার সান্দ্রতাটাও কি হবে? বেশি হবে। তো এখানে বলা হচ্ছে আমাদের এই বৈশিষ্ট্যটা স্ট্রাকচারে বইয়ে লেখা আছে। দেখো, কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহগ পানির চেয়ে 10³ গুণ বেশি, মানে অনেক বেশি, প্রায় 1000 গুণ বেশি। কক্ষ তাপমাত্রায় গ্লিসারিনের সান্দ্রতা সহগ পানির চেয়ে 10³ গুণ বেশি। 10³ গুণ বেশি। 3 নম্বর বৈশিষ্ট্যটা লেখো।
80 ডিগ্রি সেলসিয়াস 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা যাওয়ার আগে ভাই একটা জিনিস বলি। অত তোমরা অনেক সময় দেখছো যে আমাদের বাসা বাড়িতে বিছানা চাদর বা হচ্ছে বালিশের কভার বা বাসার যে পর্দা বেশি ময়লা যে কাপড়গুলা হয় এগুলা ধোয়ার সময় আব্বু কি করে বলতো? একটু গরম পানি দেয়। আব্বু আমরা জিজ্ঞেস করে তো কেন দেয়? বলতো আমি দেখছি আমার শাশুড়ি দিছে। হ্যাঁ তাই না, আমি দেখছি আমার শাশুড়ি দিছে, তার শাশুড়ি দেখছে তার শাশুড়ি দিছে, আমি তো জানি না কেন দেয়। তাহলে এখানে গরম পানিটা কেন দেয় আমরা আগামী ক্লাসে এটা নিয়ে পড়বো, তারপরে হালকা একটু বলি। আমাদের যে সান্দ্রতা সহগ আছে ভাইয়া, সান্দ্রতা যে সহগ আছে এর সাথে তাপমাত্রার রিলেশনটা খেয়াল করি ভাইয়া, এর সাথে তাপমাত্রার যে রিলেশনটা ভাই কত কথা একটু খেয়াল করি। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রার যে সম্পর্ক সরাসরি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক ডিরেক্ট কোনো রিলেশন এখনো বানাইতে পারে না, কিন্তু তারা এক্সপেরিমেন্টাল বিভিন্ন ফলাফলে দেখতে পাচ্ছে যে তাপমাত্রা বাড়াইলে একটা তরল পদার্থের সান্দ্রতা কমে যাচ্ছে। তো তারা এরকম একটা ইকুয়েশন অ্যাজাম্পশন করছে, এখন এইটার পুরো ইকুয়েশনটা তারা ভ্যালু বের করতে পারে নাই, আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো আর কি। অর্থাৎ এইখান থেকে তারা অ্যাজাম্পশন করতেছে যে এটার সাথে তাপমাত্রার যে রিলেশনটা সেটা কেমন হবে ব্যস্তানুপাতিক। তাহলে আবার বলো তো গরম পানি কেন দেয়, তার অ্যান্সার যদি ভাইয়া বলি, অত তাপমাত্রা বাড়াইলে পানি সান্দ্রতা বাড়বে না কমবে? কমবে। সান্দ্রতা যদি কমে ভাই আমাদের জামা কাপড়গুলা কি খেয়াল করো, এরকম অনেকগুলা ফেব্রিক্স আছে বা সুতা আছে, এই সুতাগুলাতে এইভাবে থাকে, এই যে সুতাগুলার যে গ্যাপ, এই গ্যাপগুলোর মধ্যে কিন্তু ধুলাবালি কণাগুলা জমা হয় যেটা আমরা ময়লা আকারে দেখি। এখন পানি যদি ধীরে প্রবাহিত হয় আর পানি যদি দ্রুত প্রবাহিত হয়, তুমি যখন তাপমাত্রা বাড়ায় দিবা তখন পানি এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে দ্রুত প্রবাহিত হতে পারে, ফলে ময়লাগুলা ভাই একটা জিনিসে তুমি হালকা একটা ধাক্কা দিবা আর জোরে ধাক্কা মারবা, কোন ক্ষেত্রে এটা সরে যাবে? জোরে। তাহলে আমরা যখন তাপমাত্রা বাড়াই তখন পানি এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে খুব দ্রুত প্রবাহিত হতে পারে, যার কারণে ময়লা পরিষ্কার হয়ে যাবে। বুঝবে? তো এইরকমই একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা। দেখো দেখো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা সহ 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা সহ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সান্দ্রতা সহগের 1/3 গুণ বা 1/3, এটাই লেখো না কেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সান্দ্রতা সহগের 1/3। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা সহগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সান্দ্রতা সহগের 1/3। আচ্ছা কত গেল? 3। 4 নাম্বারটা 5 নাম্বারটা একটু বোর্ডে বুঝে, 4 নাম্বারটা একটু খেয়াল করো। 4 নাম্বার পয়েন্টটা দাও। 4 নাম্বার দিয়ে আমরা এই কোশ্চেনটা যদি লিখি থিটা এ ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিওয়াই, না একটু হেল্প করো। হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা প্রায় সময় ভর্তি পরীক্ষায় থাকে, মানে 2020 সালের পর তো এই টপিকটা নাই পরীক্ষায়, যার কারণে এখন আর আসে না। এখন খেয়াল করতে ভাইয়া, আমরা এফ বলতো তুমি জানো নিউটনের যে সূত্রটা এফ ইকুয়াল এম, তাহলে এম এটার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, এ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2 সমান সমান হচ্ছে ইটা বলতো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার, বেগ ডিভি বেগ এল এর বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স, ডিওয়াই এটা হচ্ছে দূরত্ব পুরুত্ব, তাহলে এটার মাত্রা এল। তাহলে দেখো তো ভাইয়া এই এল কাটা, এখানে এল স্কয়ার এখানে এল, তাহলে এটাই দিকে আসলে কত হবে ভাইয়া? এল ইনভার্স, এখানে আছে হচ্ছে 1/t টি ইনভার্স, সরি এখানে আছে টি ইনভার্স আর এখানে আছে টি ইনভার্স 2, একটা একটা কাটা যাবে, তাহলে থাকবে কত? তো এটা বের করে দেখাইছি এই কারণে, কারণ এটা এতবার পরীক্ষা আসে মুখস্থ করে ছুটে যায়, যাতে বের করে নিয়ে আসতে পারো, ওই জন্য একটু দেখাই দিলাম যে সান্দ্রতা সহগের মাত্রাটা এম এল ইনভার্স টি ইনভার্স। ঠিক আছে, একটু বের করে নাও, যাতে পরীক্ষায় ভুলে গেলে বের করে নিয়ে আসতে পারো, ওই জন্য ভেঙে দেখাই দিচ্ছি। তাহলে এটার মাত্রাটা হচ্ছে, তাহলে 4 নাম্বার হচ্ছে সান্দ্রতা সহগের মাত্রা, সান্দ্রতা সহগের মাত্রা এম এল ইনভার্স টি
টি ইনভার্স। তাহলে এটা বক্স করে রাখো, ট্রিপল স্টার দিয়ে। প্রায় সময় পরীক্ষায় থাকে সান্দ্রতা সহগের মাত্রা m l ইনভার্স t ইনভার্স। সান্দ্রতা সহগের মাত্রা m l ইনভার্স t ইনভার্স। আজকের ক্লাস হলো শেষ, এখানে বৈশিষ্ট্যটা শেষ। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা যদি আসি, এটাও একটু ভেঙে দেখাই দিই। 5 নাম্বারটা f ইকুয়াল হচ্ছে ইটা a dv ডিভাইডেড বাই হচ্ছে dy। f ইকুয়াল হচ্ছে ইটা a dv ডিভাইডেড বাই dy। খেয়াল করো ভাইয়া, f এর একক, বলের একক হচ্ছে নিউটন, এর একক হচ্ছে মিটার স্কয়ার, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, dy এর একক হচ্ছে মিটার। কাটাকাটি খেলো তো ভাইয়া, এই মিটার কাটা যাবে, তাই না ভাইয়া? আর এই মিটার স্কয়ার থেকে পাশে আসলে মিটার ইনভার্স 2 হবে, আর এই s টা এদিকে আসলে কি হবে s। তাহলে এখান থেকে ইটার একক দাঁড়ায় নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। সান্দ্রতা সহগের একক, সান্দ্রতা সহগের একক, সান্দ্রতা সহগের একক নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। সান্দ্রতা সহগের একক, এখানে টেবিল উপরে একটা প্রশ্ন রাখা আছে, সান্দ্রতা সহগের একক নিউটন সেকেন্ড মিটার ইনভার্স 2। দেখবা সবাই পারবে, এটা আরেকটা একক হতে পারে এখান থেকে, না এখান থেকে পাওয়া যাবে প্যাসকেল সেকেন্ড। এই যে নিউটন পার মিটার স্কয়ার, এটাকে তুমি প্যাসকেল বলতে পারো। তাহলে এটা বা প্যাসকেল সেকেন্ড বা প্যাসকেল সেকেন্ড। নিচে একটা তীর চিহ্ন দিয়ে লেখো বিজ্ঞানী, বিজ্ঞানী পয়সুলি, পয়সুলি নাম অনুসারে, নাম অনুসারে বিজ্ঞানী পয়সুলির নাম অনুসারে সান্দ্রতা সহগের অপর একটি একক, সান্দ্রতা সহগের অপর একটি একক পয়েস। বিজ্ঞানী পয়সুলির নাম অনুসারে সান্দ্রতা সহগের অপর একটি একক পয়েস। তাহলে তো ভাই এই যে দুইটা একক হয়ে গেল, তাহলে ওই একক আর এই এককের রিলেশনটা জানা লাগবে। তাহলে একটু লেখো, এই দুইটা এককের মাঝখানে যে রিলেশনটা আছে 1 নিউটন সেকেন্ড মিটার স্কয়ার, 1 নিউটন সেকেন্ড মিটার স্কয়ার সমান সমান হচ্ছে 10 পয়েস। মানে 1 নিউটন সেকেন্ড মিটার স্কয়ার সমান সমান হচ্ছে 10 পয়েস। না হ্যাঁ, এটা আরেকটা একক লেখা আছে, অপর একটি একক। তাহলে এই দুইটা এককের রিলেশনটা মাথায় রাখতে হবে। এবার নোট লেখো, ওই দুইটা সংজ্ঞা লেখো, ওই যে নিউটনিয়ান ও নিউটনিয় তরল। নোট লেখো, নোট, দুইটা নোট লেখো। প্রথম নোটটা লেখো, যে সকল পদার্থ, যে সকল তরল, যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে, যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে তাদেরকে নিউটনীয় তরল বলে। যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে তাদেরকে নিউটনীয় তরল বলে। যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে তাদেরকে নিউটনীয় তরল বলে। তো আমাদের তপন স্যার, ইসাক স্যারের বইয়ে একটা উদাহরণই দেওয়া, লেখা রাখো পানি একটি নিউটনীয় তরল। পানি একটি নিউটনীয় তরল, পানি একটি নিউটনীয় তরল, তরল। আর নিচে পয়েন্টটা লেখো, লাস্ট পয়েন্ট, যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে না, যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে না তাদেরকে অনিউটনীয় তরল বলে। যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে না তাদেরকে অনিউটনীয় তরল বলে।
যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে না তাদেরকে অনিউটনীয় তরল বলে। তাহলে বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে তেল রং। তেল রং একসাথে আর কি, তেল রং